এসআর ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমাদের যাদের স্বপ্ন যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়া বা সরকারি জব পাওয়া, কিন্তু বুঝতে পারছো না যে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে নিজেদেরকে তৈরি করবে, বা কতগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কতগুলো চাকরির দেয়, কোন কোন পদের জন্য তারা নিয়োগ করে, সে বিষয়ে তোমাদের যা ধারণা নেই। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা তোমাদের আমি দিতে চলেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কতগুলো পরীক্ষা নিয়ে থাকে এবং কোন কোন পরীক্ষার জন্য তুমি আহ, প্রস্তুতি নেবে, বা তোমার কোন কোন পরীক্ষার জন্য তুমি যে তৈরি হতে পারো, ভালোভাবে প্রস্তুতি নিয়ে তোমরা গভর্নমেন্ট জব পেতে পারো অত্যন্ত সহজভাবে, খুবই সহজে। আজকে সম্পূর্ণটার ডিটেলসে আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো। কতগুলো পরীক্ষা হয়, কোন কোন পরীক্ষায় তুমি বসতে পারবে, তার জন্য কি কি তোমার ক্রাইটেরিয়া দরকার, কি কি তোমাদের কোন 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 বিষয় তোমার থাকা দরকার, কি কি সিলেবাস আছে, সম্পূর্ণ ডিটেলস। তোমার বয়স কত হতে পারে, ওকে, সম্পূর্ণ ডিটেলস আজকে আমি আলোচনা করতে চলেছি। এই একটা ভিডিওতে তুমি সম্পূর্ণ কিছু পেয়ে যাচ্ছ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। ওকে, যাই হোক, তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমাদের যে যে চাকরিটা হয়, যে সরকার আমাদের যে চাকরিটা দিয়ে থাকে, এটা দুজন মানে দুই ভাবে দেওয়া হয়। একটা আমরা পাই, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, একটা দিয়ে থাকে স্টেট, অর্থাৎ রাজ্য সরকার যেটা দিয়ে থাকে। ঠিক আছে, সেখানে কি কি আছে সেগুলো আমি পরে আলোচনা করতে চলেছি, তবু একটু বলে রাখি। যেরকম রাজ্যে বিভিন্ন পুলিশের নিয়োগ হয়, ঠিক আছে, রাজ্যে বিভিন্ন স্কুলের স্কুলের শিক্ষকের নিয়োগ হয়, এছাড়া আরো অনেক পদ আছে। ঠিক আছে, যেগুলো কি করে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার দিয়ে থাকে। তোমরা এটার জন্য খাটতে পারো, ডিটেলসে আসবো। আরেকটা দিয়ে থাকে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ঠিক আছে, সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে নিয়োগগুলো করে থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ একটা স্টেট গভর্নমেন্ট করে থাকে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে থাকে। ওকে, এই দুই ভাবে, এই মানে সেন্ট্রাল আর স্টেট, এই দুই ভাবে তোমাদের নিয়োগ হতে থাকে। ওকে, এবার আজকে যেটা আমি আলোচনা করব সম্পূর্ণ ডিটেলসে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা কি কি তোমাদের তোমাদের কি কি পদে নিয়োগ করা হয়, কোন কোন পরীক্ষা হয়, সমস্ত ডিটেলস আজকে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টে। ওকে, আর অন্য একটা ভিডিওতে, পরবর্তী ভিডিওতে তোমাদের স্টেট গভর্নমেন্টের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আমাদের কি কি পদে নিয়োগ করে, কোন কোন পরীক্ষা নিয়ে থাকে, ঠিক আছে, কোন কোন জব দিয়ে থাকে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। চলো তাহলে শুরু করি। দেখো, প্রথমত দেখি সেন্ট্রাল গভর্নমেন্টে কি কি জব আমাদের আসে। সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্থা আমাদের জব দিয়ে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন সংস্থা কিন্তু জব দিয়ে থাকে। তার প্রথম সংস্থাটা হচ্ছে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন। এরা অনেক চাকরি দিয়ে থাকে, অনেক পদের জন্য এরা নিয়োগ করে। ঠিক আছে, এসএসসি যেটা তোমরা অনেকেই জানো, সবাই দেখবে যখন কম্বাইন্ড পড়া শুরু করে তখন বলে কোথায় যাচ্ছিস, না এসএসসি পড়ার জন্য যাচ্ছি, তাই তো? অধিকাংশের কাছে শুনলেই বলবে তারা এসএসসি পড়তে যাচ্ছে। ঠিক আছে, এই এসএসসি বিষয়ে আমরা আরো আসবো, আগে শুধু জেনে নাও মানে কি কি পরীক্ষা আমরা জন্য খাটবো। ঠিক আছে, চলো। তারপরে এসএসসির পরে আসে রেলওয়ে, রেলওয়ে জব, অর্থাৎ রেলের গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বি ইত্যাদি পদের জন্য যোগ হয়, সেগুলো আমরা আলোচনা করব। আপাতত বুঝে নাও, এক হচ্ছে এসএসসি, তারপর আসলো হচ্ছে রেলওয়ে। এছাড়া আরো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কি চাকরি, এটা হচ্ছে ব্যাংকিং। রেলওয়ের পরে আসছে ব্যাংকিং জব। ঠিক আছে, ব্যাংকে যে সমস্ত ক্লার্ক নিয়োগ হয় বা আরো অনেক কিছু আছে, ঠিক আছে, সেগুলো আমি বিস্তারিত যাব পরে। ব্যাংকিং এর জব। এরপরে আসছে হচ্ছে সব থেকে খুব ভালো একটা যে জব, সেটা হচ্ছে ইউপিএসসি। ইউপিএসসি যেখানে আইএএস, আইপিএস, ঠিক আছে, আইএফএস ইত্যাদি হয়, বড় বড় মাপের চাকরি, সেটা হচ্ছে ইউপিএসসি প্রস্তুতি করতে হয়। ঠিক আছে, যদি মনে করো যে আমরা আইএএস হব, আইপিএস হব, ঠিক আছে, একটা সব থেকে সম্মানীয় জব, এই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে পারো। ঠিক আছে, ডিটেলসে আমি আসবো, কোনো চিন্তা নেই।
এক এক করে সমস্তটাই তোমাদের আমি বলবো। যাই হোক, তাহলে এছাড়াও আছে ডিফেন্সের, আমি ওটা আর লিখলাম না। আপাতত দেখো এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং আর ইউপিএসসি। ওকে, সেন্ট্রাল গভর্নমেন্টে এই 4 ধরনের জব আমরা দেখে থাকি। তার মধ্যে প্রথম যে আমি যেটা বললাম সেটা হচ্ছে এসএসসি। এবার এসএসসি সম্বন্ধে পুরো ডিটেলসে আলোচনা করব। এইবার থেকেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কি বিষয়, কোন দিকে তোমরা খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে তো তাড়াতাড়ি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেতে পারবে। কারণ হচ্ছে স্টেট গভর্নমেন্টের থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও বেশি, সুবিধা বেশি, সবকিছু সেন্ট্রাল গভর্নমেন্টে বেশি। ওকে, যাই হোক, চলো তাহলে দেখি এসএসসি। ভালো করে শুনবে, পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের আর মনে কোনো প্রশ্ন থাকবে না। যদিও এটা আমার প্রথম ভিডিও, তাই সঙ্গে থাকবে। আশা করি এরপর থেকে তোমাদের আমি একের পর এক ক্লাস নিতে থাকবো। ম্যাথ, জিকে, জিআই যা কিছু আছে, যা যেভাবে তোমাদের প্রস্তুতি করাতে হবে, ঠিক আমি তোমাদের এই ইউটিউবে আমি তোমাদের প্রস্তুতি করাবো। ওকে, বিভিন্ন পরীক্ষা নেব, সমস্তটাই, বিভিন্ন প্রশ্ন উত্তর, সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা আস্তে আস্তে পেতে থাকবে। ওকে, চলো। তা এসএসসি পরীক্ষা, দেখো এসএসসি পরীক্ষা দিতে গেলে আমাদের ক্রাইটেরিয়া ভিত্তিতে, মানে মানে ইসের ভিত্তিতে তোমাদের আমি বলবো। প্রথমত, তোমরা যারা অনেকেই আছো যারা 10th পাস, তাই তো? কেউ বা আছো 12th পাস। 12th কে এখানে লিখবে 10+2, ঘাবড়ে যাবে না, 10+2 মানে 12th পাস। ওকে, এরপরে আসে হচ্ছে গ্রাজুয়েশন, বা আমরা বলবো, আচ্ছা গ্রাজুয়েশনে লিখি বিএ। ওকে, গ্রাজুয়েশন। চলো, তাহলে 10 পাস, 12 পাস বা গ্রাজুয়েশন যারা করেছো, আমি এই তিনটেতে ভাগ করে দিলাম। কারণ অনেকেই আছো যারা 10th পাস করেছো, চাকরি পেতে চাইছো, বা 10th পাস করে আর পড়াশোনা করনি, তারাও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেতে চাও, তাদের জন্য আছে। যারা 12 পাস করে আছো তারাও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেতে পারো এসএসসির থ্রুতে। গ্রাজুয়েশন যারা পাস করেছো তারা তো পারবেই। এবার দেখো, যারা শুধুমাত্র 10th পাস করেছো, তোমরা এর মধ্যে কি কি পরীক্ষা দিতে পারবে? শুধুমাত্র 10th পাসে তোমরা দিতে পারবে হচ্ছে জিডি পরীক্ষা। এবার জিডি পরীক্ষার কি কি আসে আমি সব পরে ডিটেলস আলোচনা করব, শুধু শুধু এইগুলো দেখো আপাতত। তারপর 10th পাসে যদি 10 পাস হও, তাহলে তুমি এমটিএস পরীক্ষাও দিতে পারবে, তুমি জিডিও দিতে পারবে, তুমি এমটিএসও দিতে পারবে। আর কি, যদি 12 পাস হও, যারা 12 পাস হয়েছে তারাও তো দিতে পারবে, কারণ তোমরা 10 পাস করবে তবেই তো 12-এ যাবে নাকি। এরপরে তোমরা যারা 12 পাস করেছো, তোমরা এখানে দুটো পরীক্ষা দিতে পারবে। কি কি? এক হচ্ছে সিএইচএসএল, আর একটা হচ্ছে স্টেনোগ্রাফি। স্টেনোগ্রাফি কি বিষয় বৃত্তান্ত একটু পরে আলোচনা করছি, কি কি পরীক্ষার তোমরা দিতে পারবে সেইগুলো শুধু আলোচনা করছি। ওকে, এরপরে আসি গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন তোমরা যারা পাস করেছো, বিএ বা কেউ বিএসসি যারা করেছো, ঠিক আছে, তারা কি কি পরীক্ষা দিতে পারবে সেগুলো দেখো। সব থেকে বড় পরীক্ষা সিজিএল, তোমার তার জন্য গ্রাজুয়েশন দরকার। তুমি আর্টসে গ্রাজুয়েশন করেছো, আর্টস নিয়ে গ্রাজুয়েশন করেছো, বা সায়েন্স নিয়ে করেছো, বা তুমি কমার্স নিয়ে করেছো, তাতে কিচ্ছু যায় আসে না, তোমার গ্রাজুয়েশন থাকলেই হবে। গ্রাজুয়েট তুমি যদি হয়ে থাকো, তোমার যদি মানে ব্যাচেলার ডিগ্রি থাকে, তাহলে তুমি সিজিএল দিতে পারবে। তারপর আসছে সিপিও দিতে পারবে, এর সাথে আসছে জেই। ওকে, এই হচ্ছে তোমাদের পরীক্ষা। এসএসসি এতগুলো পরীক্ষা নিয়ে থাকে, শুধুমাত্র এই পরীক্ষার নাম বললাম, কোনোটা জিডি, এমটিএস, সিএইচএসএল, স্টেনোগ্রাফি, তারপর গ্রাজুয়েশন হলে সিজিএল, সিপিও, জেই। তোমরা অধিকাংশই যারা গ্রাজুয়েশন করে তারা এই পরীক্ষাটার জন্য খাটে, সিজিএল। যারা তোমরা এই জিডি, এমটিএস, সিএইচএসএল এই পরীক্ষাগুলোর নাম তোমরা বেশি করে শুনে থাকবে, তাই তো? যাই হোক, আপাতত এটা বুঝতে পেরেছো। আমি ডিটেলসে এক এক করে আমি আসবো, আলোচনা করব আজকে। এই পুরোটা এসএসসির এই পুরো বিষয় আজকে আমি আলোচনা করতে চলেছি, তাই পুরোটা দেখো। তোমরা এসএসসি সম্বন্ধে তোমাদের পুরো ধারণা হয়ে যাবে, তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। কারণ তোমাদের যদি ধারণা না থাকে না, তোমরা
শুধুমাত্র অন্ধের মতো মানে অন্ধের মতো যদি হাঁটতে থাকো, যদি ঠিক পথে না হাঁটো, অন্ধের মতো হাঁটতে থাকো, তাহলে কিন্তু কখনোই লক্ষ্যে পৌঁছানো যায় না। তোমাদের লক্ষ্যটা চিনতে হবে যে না, আমি এই এমটিএস পরীক্ষার জন্য কাটবো, না সিএইচএসএল এর জন্য কাটবো, বা সিজিএল এর জন্য কাটবো। ঠিক আছে? এর মধ্যে আরো অনেক পোস্ট আছে, আমি সব আলোচনা করছি। যদি তোমাদের লক্ষ্য স্থির রাখো, তবেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। যদি লক্ষ্য স্থির না থাকে, অন্ধের মতো চলতে থাকো, তাহলে কোথাও গিয়ে পৌঁছাবে না। পৌঁছাবে কোথায়? ওই পাশে যে গাড্ডা থাকে, গর্ত থাকে, সেই গর্তের মধ্যে, নালার মধ্যে গিয়েই পড়বে। সব শেষে যা হয়ে থাকে, অধিকাংশের ক্ষেত্রে যা হয়ে থাকে, কি কয় যে পড়ছি পড়ছি পড়ছি, হতাশ হয়ে ছেড়ে দেয়। তারপর কি হয়? তারপর সে আর হতাশার কারণে বা সঠিক পথ না পাওয়ার কারণে কিন্তু তাদের সরকারি জব আর কিন্তু ভাগ্যে থাকে না। ভাগ্যে তাদেরই থাকে যাদের লক্ষ্যটা স্থির থাকে। তাই আগে থেকে লক্ষ্য স্থির করো, সেই হিসাবে পড়াশোনা করো। যাই হোক, তাহলে আমরা প্রথমে 10th পাস যাদের আছে, 10th পাসে যে আমরা জিডি আর এমটিএস দিতে পারি, আগে এই বিষয়গুলো আলোচনা করি। ওকে, প্রথমে আসি জিডি। চলো, এটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা দেখি প্রথম যেটা, সেটা হচ্ছে এসএসসি জিডি। আমরা প্রথম যেটা জানবো এসএসসি জিডি সম্বন্ধে। আগে প্রথমে বলে রাখি এসএসসি টালে কি। এসএসসি হচ্ছে, এসএসসির ফুল ফর্ম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। ওকে, স্টাফ সিলেকশন কমিশন। এই এসএসসির মাধ্যমেই আমাদের এই বিভিন্ন চাকরির পদে, চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে। ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে জিডি। ওকে, এবার জিডির ফুল ফর্মটা কি? জিডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডিউটি। জেনারেল ডিউটি। ওকে, সাধারণত এটা এখানে কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করা হয়। ওকে, আর এর জন্য, জিডির জন্য তোমাদের যেটা মানে তোমাদের যেটা দরকার হবে, যে আগেই বলেছি, সেটা হচ্ছে কি 10th পাস। তোমরা যদি 10 পাস করে থাকো, তাহলে তোমরা জিডির পরীক্ষা দিয়ে বিভিন্ন বিষয়, মানে বিভিন্ন পদে তোমরা নিয়োগ হতে পারো। সেটা কি কি পদে আমি সেটা পরে আসছি। ওকে, আর এজ লাগবে জিডির জন্য, তোমার এজ লাগবে 18 থেকে 23 বছর। তোমার বয়স হতে হবে 18 থেকে 23 বছর। ওবিসিদের জন্য 3 বছর ছাড়, এসসিদের এসটিদের জন্য হয়তো 5 বছর ছাড় তোমরা পাবে। ঠিক আছে, তবে জেনারেল যারা আছো, বাকি যারা আছো, 18 থেকে 23 বছর যদি তোমাদের বয়স হয়, এবং কি যদি তোমরা 10 পাস করে থাকো, শুধুমাত্র 10 পাস, কিচ্ছু দরকার পড়বে না। যদি তোমরা 10 পাস করে থাকো, আর এ বছর যদি তোমার এজটা যদি 18 থেকে 23 হয়, তাহলে তুমি জিডির জন্য তৈরি হতে পারো। ঠিক আছে, তাহলে তুমি যখন জিডির জন্য তৈরি হবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তাহলে তুমি কি কি পদে নিয়োগ হবে দেখো। প্রথম আসি, জিডির জন্য তোমাদের যে যে পদগুলো আসবে, একটা ছক আকারে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, এক হচ্ছে বিএসএফ। বিভিন্ন পদে নিয়োগ হয়, তোমরা বিএসএফ হতে পারবে। তারপর হচ্ছে তোমার সিআইএসএফ হতে পারবে, সিআইএসএফ হতে পারবে। তারপর আইটিবিপি হতে পারবে, এসএসবি হতে পারবে, সিআরপিএফ হতে পারবে। তারপর তুমি আচ্ছা, আর একটা হচ্ছে আসাম রাইফেল, আসাম রাইফেলস। ঠিক আছে, এই পদগুলোর জন্য তোমরা যদি জিডি পরীক্ষা দাও, তাহলে যদি মনে করো বিএসএফ তোমার হবার যদি স্বপ্ন থাকে, তাহলে তোমাকে জিডি পরীক্ষা দিতে হবে। তাহলে এখান থেকে তুমি বিএসএফ হতে পারবে। যদি মনে করো সিআইএসএফ হতে চাও, তাহলে সিআইএসএফ হতে পারবে। যদি মনে করো আইটিবিপি পদে তুমি চাকরি করতে চাও, তাহলে এখানেও হতে পারবে, এসএসবি তে হতে পারবে, সিআরপিএফ হতে পারবে, আসাম রাইফেলসে তুমি জয়েন করতে পারবে। এর জন্য তোমার কি হতে হবে? ন্যূনতম হচ্ছে তোমার 10 পাস হতে হবে, এবং এজ 18 থেকে 23 এর মধ্যে হতে হবে। তাহলে তুমি জিডির পরীক্ষা দিয়ে এই পদে নিয়োগ হতে পারবে। ওকে, এবার অনেকে জানো না বিএসএফ কি, সিআইএসএফ কি, আইটিবিপি কি, এসএসবি কি, এগুলো সম্বন্ধে তোমাদের জানা নেই অনেকেরই। আমি একটু মানে ধারণা দেওয়ার জন্য তোমাদের বলছি। বিএসএফ, বিএসএফ হচ্ছে তারা যারা হচ্ছে, বিএসএফ কথার ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ওকে, বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ যারা বর্ডারে গিয়ে সিকিউরিটি দিয়ে থাকে, বর্ডারের সুরক্ষা যারা করে থাকে। বর্ডার, অনেক বর্ডার হয় কিন্তু আমাদের রাজ্য, আমাদের মানে দেশের প্রতিবেশী দেশও রয়েছে, বাংলাদেশ,
নেপাল, ভুটান, পাকিস্তান অনেক রয়েছে, তাই তো? এবার যারা এই বাংলাদেশ বাংলাদেশ আর পাকিস্তান বাংলাদেশ আর পাকিস্তান যে বর্ডারের যে সিকিউরিটি দিয়ে থাকে, সুরক্ষা করে থাকে হচ্ছে বিএসএফ। তোমার যদি স্বপ্ন থাকে যে আমি বাংলাদেশ বর্ডারের সুরক্ষা করব, আমি হচ্ছে পাকিস্তান বর্ডারের সুরক্ষা করব, তাহলে তোমাদের জন্য এই হচ্ছে বিএসএফ। ওকে, যারা বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডারের সুরক্ষা করে সেটা হচ্ছে বিএসএফ। ওকে, এবার যদি মনে করো না আমাদের প্রতিবেশী দেশ আরেকটা আছে চায়না, তোমরা যদি মনে করো আমরা চায়নার বাংলা ইন্ডিয়া আর চায়নার বর্ডারের সেই বর্ডারটা আমরা রক্ষা করব, সুরক্ষা করব, চাইনিজদের আমরা ঢুকতে দেবো না, তোমার যদি এই চিন্তা থাকে, এই মানসিকতা থাকে, যদি মনে করো যে আমি হচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডারের সুরক্ষা করব, তখন তোমাদের জন্য এটা হচ্ছে আইটিবিপি। তোমরা আইটিবিপি তে জয়েন হতে পারবে। কিসের মাধ্যমে? জিডির মাধ্যমে। আইটিবিপি মানে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। ঠিক আছে, আমাদের যে ওই চায়না আর ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে ওর সুরক্ষা এরা করে থাকে এদের। ঠিক আছে, আইটিবিপি। বিএসএফ কিন্তু নয়, বিএসএফ শুধু বাংলাদেশ আর পাকিস্তান, একটা বড় মেজর জায়গা। তাহলে আমাদের তিনটে মেজর জায়গা হয়ে গেল, যে কি কি বাংলাদেশ আর পাকিস্তান বর্ডারে বিএসএফ দের করা হয়, আর এটা হচ্ছে চায়না। এই চায়নার বর্ডারের সুরক্ষা আইটিবিপি করে থাকে। আরো দুটো দেশ আমাদের রয়েছে একদম বর্ডারে রয়েছে, কি সেটা? নেপাল আর ভুটান। নেপাল আর ভুটান কিন্তু অতটা সঙ্গীন নয় যতটা বাংলাদেশ পাকিস্তান বর্ডার, যতটা চায়না বর্ডার ততটা নেপাল আর ভুটানের জন্য নয়, তাই তো? আর যদি মনে করো যে তুমি নেপাল আর ভুটানের জন্য, ভুটানের যে বর্ডারটা রয়েছে, সীমানাটা রয়েছে, সীমানার রক্ষা করবে, সেই সীমার রক্ষা করতে চাও, ঠিক আছে, সুরক্ষার জন্য তুমি যেতে চাও, তাহলে তোমাদের জন্য রয়েছে এসএসবি, সশস্ত্র সীমা বল। ঠিক আছে, এসএসবি ফুল ফর্ম হচ্ছে সশস্ত্র সীমা বল। ওকে, যদি তুমি চাও যে নেপাল আর ভুটানের বর্ডারের সীমানা বর্ডারটা তুমি সুরক্ষা করবে, ঠিক আছে, তাহলে বাংলাদেশ পাকিস্তানের বর্ডারের সুরক্ষা যারা করে তাদের বিএসএফ। যদি তোমার সেই স্বপ্ন হয়ে থাকে তোমরা তাহলে বিএসএফ এ জয়েন করবে। এবং যদি মনে করো যে না ইন্ডিয়া চায়নার যে বর্ডার আছে তার সুরক্ষা করবে, তাহলে আইটিবিপি। এবং এসএসবি মানে যারা হচ্ছে নেপাল আর ভুটানের বর্ডারের সুরক্ষা করে তারা হচ্ছে এসএসবি। ঠিক আছে, তাহলে তিনটে বর্ডার, এই হচ্ছে তিন ধরনের বর্ডার যারা সুরক্ষা করে তাদের আলাদা আলাদা ভাগে ভাগ করা হলো। ওকে, সবাইকে কিন্তু বিএসএফ বলে না। ওকে, এরপর আসি আমরা সিআইএসএফ মানে হচ্ছে কন্ট্রোল বলছি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এইখানে যারা সিকিউরিটি দেয় এটা হচ্ছে ধরো বড় ধরো মন্দির, তারপর হচ্ছে তোমার এয়ারপোর্ট, মেট্রো স্টেশন, এই বিভিন্ন বিভিন্ন যেগুলো হচ্ছে সরকারি সুরক্ষিত জায়গাগুলো রয়েছে, সেই সুরক্ষিত জায়গা যারা সিকিউরিটি দিয়ে থাকে তারা হচ্ছে সিআইএসএফ। ওকে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, বা বড় বড় শিল্পপতিদের উদ্যোক্তাদের যাদের সুরক্ষা দেওয়া হয় তারা কে? সিআইএসএফ। তোমরা যদি মনে করো তোমরা মেট্রো স্টেশনের সুরক্ষা করবে, যদি মনে করো তোমরা এয়ারপোর্টের সুরক্ষা করবে, তার জন্য তুমি নিজেকে প্রস্তুতি করতে চাও, মানে নিজেকে করবে, তাহলে সিআইএসএফ এ তুমি জয়েন করতে পারো। ওকে, যদি তুমি বর্ডারে না যেতে চাও, যদি মনে করো ভেতরের যে মেন জায়গাগুলো রয়েছে, এয়ারপোর্ট, বিভিন্ন জায়গা রয়েছে, সেখানে সুরক্ষা দিতে চাও, তাহলে সিআইএসএফ এ জয়েন করবে। ওকে, এই সবই কিন্তু জিডি থেকে করতে হবে, তোমাকে জিডি পরীক্ষায় পাশ করলেই তবে কিন্তু তুমি এর মধ্যে যে কোনো একটা হতে পারবে, তোমার যেটা ইচ্ছা। এরপরে যে সিআরপিএফ। সিআরপিএফ কি? সিআরপিএফ হচ্ছে সেন্ট্রাল সিআরপিএফ হচ্ছে কি? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ওকে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সিআরপিএফ এর কাজ কি? সিআরপিএফ এরা দেখো, বিএসএফ হচ্ছে বর্ডারের সুরক্ষা করে, আইটিবিপি বর্ডারের সুরক্ষা করে, এসএসবি বর্ডারের সুরক্ষা করে, সিআইএসএফ নির্দিষ্ট কিছু জায়গার সুরক্ষা সিআইএসএফ করছে। এবার ভারতের মধ্যে যখন মানে মানে পাকিস্তান যখন আক্রমণ করবে তখন বিএসএফ কে দেওয়া হবে, যে বিএসএফ আটকে দেবে। যখন চায়না আক্রমণ করবে তখন আইটিবিপি রক্ষা করবে। যখন ভুটান আর পাকিস্তান, ভুটান আর নেপাল থেকে ধরো কোনো দাঙ্গাই চলে আসতে চাইছে, তখন রক্ষা করবে কে? এসএসবি। ওকে, এইবার
এবার তো এ তো বাইরের বর্ডার দিকে গেল, কিন্তু ভেতরের ভেতরের কি হবে? ভেতরে যে কেউ আছে যারা ভেতরের শত্রু, এবার তারা যখন ভেতরে শত্রুরা ভেতরে এসে আমাদের কি করবে, আমাদের ভারতবর্ষে হচ্ছে দাঙ্গা সৃষ্টি করতে চাইবে, তখন কি হবে? তখন কে রক্ষা করবে? কারণ এরা তো মানে বর্ডারে বর্ডারে তো এই করা আছে, এই সৈন্যরা তো ভেতরে আসবে না, নাকি বর্ডার ছেড়ে তো ভেতরে আসতে পারবে না। তাদের জন্য তুমি যদি মনে করো যে আমি মানে ভারতের ভেতরে থেকে ভারতবাসীদের রক্ষা করব, মানে বিভিন্ন দাঙ্গা থেকে ভারতবাসীদের রক্ষা করব, তাই তো? বা মানে ভোটের সময় এমন হয়, সিআরপিএফ এর কাজ হচ্ছে ভোটের সময় রক্ষা করা, মানে বিভিন্ন দাঙ্গা থেকে ভোট যাতে সুরক্ষিত ভাবে হয়, তার জন্য এই সিআরপিএফ দেরকে দেওয়া হয়। বা দেখা গেল বড় দাঙ্গা হচ্ছে, কোনো মিছিল হয়েছে, মিছিলে দাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন সিআরপিএফ দের আনা হয়। ওকে, বা যদি গন্ডগোল হয়েও যায়, সেই গন্ডগোলকে রক্ষা করার জন্য সিআরপিএফ। তাহলে ভারতের ভেতরকার যখন রক্ষার কথা হবে তখন সিআরপিএফ। যদি মনে করো না এই বর্ডারে যাব না, ভারতের ভেতরে থেকে ভারতের যে শত্রুরা রয়ে গেছে তাদের তাদের হাত থেকে ভারতবাসীদের বাঁচাবো, ভারতকে রক্ষা করব, তাহলে তুমি সিআরপিএফ এ জয়েন করো। ঠিক আছে, এবার আসে আসাম রাইফেলস। এবার যদি তুমি আসাম রাইফেলে জয়েন হতে চাও, আসাম রাইফেলের কাজ কি? আসাম রাইফেলের কাজ হচ্ছে উগ্রবাদীদের বিনাশ করা। ঠিক আছে, যারা উগ্রবাদী রয়েছে। ওকে, এছাড়া এবার ধরো আমাদের মাঝে মাঝে যুদ্ধ লেগে যেতেই পারে, মাঝে মাঝেই দেখি আমাদের ইন্ডিয়া পাকিস্তান বা বাংলাদেশের সীমানা একটু গরম থাকে, যদিও বাংলাদেশের সীমানা গরম থাকার কোনো কিছু নেই, কারণ ওরা শুধু হুমকি দিতেই জানে, ঠিক আছে নাকি, ওরা শুধু মুখে বলতেই পারে। যাই হোক, পাকিস্তান মাঝে মাঝে আমাদের মধ্যে চলে আসতে চায়, তাই তো? এইবার তখন আমাদের বিএসএফ রক্ষা করে। এইবার যখন দরকার পড়বে তখন আসাম রাইফেলস থেকেও তোমাদেরকে নেওয়া হবে। ঠিক আছে, সুরক্ষার জন্য সব দিকের সুরক্ষার জন্য আসাম রাইফেলস। অর্থাৎ দেখা গেল মানে আসাম রাইফেলস এর কাজ হচ্ছে আপাতকালীন, ধরো কোথাও বন্যা হয়ে গেল, বা এই যে দুর্যোগের সময়, বা বাইরের শত্রুরা আক্রমণ করছে, ঠিক আছে, তখন আরো বেশি আমাদের বীর জওয়ানদের দরকার, নাকি, তখন সৈনিকদের দরকার, তখন কি, তখন আসাম রাইফেলসরা যায় সেখানে সুরক্ষা করতে। ওকে, এই হচ্ছে তোমাদের মোটামুটি জিডি থেকে যে পোস্টগুলো আসতে পারে। জিডি থেকে তুমি বিএসএফ হতে পারো, সিআইএসএফ হতে পারো, আইটিবিপি হতে পারো, এসএসবি হতে পারো, সিআরপিএফ হতে পারো, আসাম রাইফেলস হতে পারো। ঠিক আছে, এবার তোমাদের ঠিক করতে হবে তুমি কোথায় যেতে চাও, তোমাদের স্বপ্নটা কি? পাকিস্তানের ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডার রয়েছে সেইখানে যাওয়া, না চায়নার যে বর্ডার রয়েছে ইন্ডিয়া চায়নার বর্ডারকে সুরক্ষা দেওয়া, নাকি নেপাল মানে নেপাল হচ্ছে ভুটানের সুরক্ষা দেওয়া, নাকি ভারতের ভেতরে ভারতবাসীদের সুরক্ষা করা, ভারতকে সুরক্ষা করা, তোমার কি চাইছো? তোমার মনের ইচ্ছাটা কি? তোমার স্বপ্ন কি? সেই হিসাবে তুমি জিডির জন্য প্রস্তুতি নাও, আর সেই হিসাবে তুমি এগিয়ে যাও। ঠিক আছে, লক্ষ্যটা কিন্তু বারে বারে আমি বলবো, লক্ষ্যটা কিন্তু আগে দরকার। লক্ষ্যহীন ভাবে থাকলে যে একটা মানে কোনো উদ্দেশ্য নেই আমার, সরকারি চাকরি মানে পেতে হবে তাই জন্য মানে খাটছি, সবাই মানে চাকরির পেছনে দৌড়াচ্ছে বলে আমিও দৌড়াবো, এমনটা নয়। আগে নিজের লক্ষ্যটা ঠিক করো। ঠিক আছে, যাই হোক, তাহলে বুঝতে পারলে যে কি কি পদের জন্য তোমরা জিডি থেকে কি কি পদে তোমরা নিয়োগ হতে পারবে। এইবার তোমরা তো বুঝতে পারলে জিডি তে কি কি পদ তোমরা পাবে, কিন্তু এবার আমাদের এক্সামটা কিভাবে হবে, কিভাবে এইগুলোতে নিয়োগ হবে সেটাও আমাদের জানতে হবে, নাকি? চলো, তাহলে সেটা কিভাবে নিয়োগ হবে সেটাও একটু এবার বলি। দেখো, জিডি তে নিয়োগ হওয়ার, যখন তুমি নিয়োগ হতে যাচ্ছ তখন তোমার দুটো স্টেপে তোমাদের এগোবে। চলো, তোমাদের তিনটে থেকে চারটে স্টেপ তোমাদের হবে। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে সিবিটি। সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট। ঠিক আছে, মানে কম্পিউটারের উপর মানে কম্পিউটারে বসে তোমাকে টেস্ট দিতে হবে, মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। ঠিক আছে, কি ধরনের প্রশ্ন হবে, কি থাকবে, সে সিলেবাসটা পরবর্তীকালে আলোচনা করছি। দেখো, এবার তুমি যখন সিবিটির পরীক্ষাটা পাশ করলে, অর্থাৎ তোমার এই মাল্টিপল চয়েস পরীক্ষাটায় পাশ করলে, করার পরে তোমার হবে হচ্ছে ফিজিক্যাল। ঠিক আছে, তোমার কি হবে, তোমার হবে হচ্ছে ফিজিক্যাল এক্সাম। সেখানে তোমাকে দৌড়াতে হবে। ঠিক আছে, তোমার
দৌড়ানোটা দেখবে তুমি কত ভালোভাবে দৌড়াতে পারছো কি পারছো না, যাই হোক। তারপরে কি হবে, তারপরে হবে তোমার মেডিকেল, ঠিক আছে। তারপরে হবে কি তোমার মেডিকেল। প্রথমে তোমার পরীক্ষা হবে, এক্সাম হবে, হচ্ছে তোমার ওই সে কম্পিউটার বসে তোমার পরীক্ষাটা দিতে হবে, মাল্টিপল চয়েসের পরীক্ষা হবে। এবার তুমি যখন এখানে কাট অফে নেমে আসবে, কাট অফের মধ্যে তুমি যখন থাকবে, যদি পাস করে যাও তারপরে হবে ফিজিক্যাল। এবার ফিজিক্যালে পাস করলে তোমার হবে মেডিকেল। মেডিকেলে যখন পাস করবে তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে। তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তুমি মাধ্যমিক পাস করেছো কিনা, তুমি আদৌ আমাদের মানে ইন্ডিয়ান ভারতীয় নাগরিক কিনা, এগুলো দেখা তো দরকার নাকি। যদি বাইরের পাকিস্তান থেকে কেউ এসে ভারতে মানে ভারতে এই জিডি পরীক্ষা দিয়ে পাস করে সমস্ত কিছু করে জয়েন হয়ে যায়, তখন কি আমাদের বিপদ, তাই তো। এই জন্য ভেরিফিকেশন, ডকুমেন্টস ভেরিফিকেশন মাস্ট দরকার। যাই হোক, এই হচ্ছে 4টে প্রসেস। এটা যদি 4টে প্রসেস আমরা যদি ভাবি, তাহলে প্রথমে হচ্ছে সিবিটি, অর্থাৎ তোমার এক্সামটা হবে, তারপরে ফিজিক্যাল হবে, মেডিকেল হবে, তার সাথে সাথে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে, ব্যাস। যদি এই কটা কমপ্লিট হয়ে যায় তুমি চাকরি পেয়ে গেলে। ওকে, তাহলে প্রথম স্টেপ আমাদের সিবিটির যে হচ্ছে কম্পিউটার বেস টেস্ট যেটা হবে বা এক্সামটা যেটা হবে, এর সিলেবাসটা এবার আমাদের একটু জানতে হবে কি ধরনের সিলেবাস আসে, কারণ সিলেবাস ছাড়া তো চোখ বন্ধ করে তো আর করা যায় না, নাকি করা যায় কি বলো, একদম। এবার কথা হচ্ছে, তাহলে আমাদের সিলেবাসটা জানতে হবে যে আমাদের কি কি পড়তে হবে। আমাদের যদি স্বপ্ন থাকে জেডি, তাহলে আমাদের কি কি পড়তে হবে। প্রথমত আমাদের সিবিটির যে এক্সামটা হবে সেটা হচ্ছে জেনারেল জিআই থাকবে, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে, ইন্টেলিজেন্সি, জিআই, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজেনিং। ওকে, জেনারেল ইন্টেলিজেন্সি আর হচ্ছে রিজেনিং, রিজেনিং থাকছে। এবার রিজেনিং আর জিআই তে কত নাম্বার থাকছে আমাদের, আমাদের থাকছে হচ্ছে 20 নাম্বার, ঠিক আছে, এই সরি 20টা প্রশ্ন থাকছে। আচ্ছা, এই পাশটা একটু লিখি, একটা মিনিট। দেখো, আমাদের লিখিত পরীক্ষায় প্রথমত থাকছে হচ্ছে জিআই আর হচ্ছে কি রিজেনিং। ওকে, জিআই আর রিজেনিং থাকছে হচ্ছে কটা প্রশ্ন, 20টা প্রশ্ন। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, অর্থাৎ কত 40 নাম্বার থাকবে। তারপরে সেকেন্ড থাকবে হচ্ছে জিকে, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এটাও থাকবে তোমার 20টা প্রশ্ন, মানে 2 নাম্বার করে হলে 40 নাম্বার। তারপরে থাকছে হচ্ছে ম্যাথ, ঠিক আছে, সিম্পল ম্যাথ, বেশি কোনো গুরুত্বই নেই, সিম্পল ম্যাথ থাকবে। ম্যাথে থাকবে তোমার 20টা প্রশ্ন, অর্থাৎ থাকবে হচ্ছে 40 নাম্বার। ওকে, আর যেটা থাকবে, হয় তোমাকে ইংলিশ চুজ করতে হবে, ইংলিশ নিতে হবে, অথবা তুমি নিতে পারো হিন্দি। তুমি যদি ইংলিশ নাও তাহলে ইংলিশ থেকে তোমার প্রশ্ন আসবে, ঠিক আছে, যা আসে প্রশ্ন আসবে। আর যদি মনে করো না আমি হিন্দি নেবো, তাহলে হিন্দি থেকে তোমার প্রশ্ন আসবে। তুমি ইংলিশ বা হিন্দিতেও তুমি করতে পারো, বাংলায় কিন্তু থাকছে না। যাই হোক, ইংলিশ এবং হিন্দি তুমি চুজ করতে পারো। এবার এর জন্য এখানেও তোমার থাকবে 20টা প্রশ্ন, অর্থাৎ 40টা নাম্বার। ওকে, তাহলে এই 4টে তোমার সিলেবাসে থাকছে, রিজনিং থাকছে, জিকে জিআই থাকছে, জিএ থাকছে, ম্যাথ থাকছে, ইংলিশ বা হিন্দি, তোমাদের যেটা মনে হয় ফর্ম ফিল আপের সময় সেটা দেবে, সেটা এইভাবেই আসবে। ওকে, টোটাল যে প্রশ্ন, প্রশ্ন হচ্ছে 80টা প্রশ্ন থাকছে, প্রতিটা প্রশ্নের নাম কত নাম্বার কত করে 2 করে, তাহলে হচ্ছে 160 নাম্বার তোমার প্রশ্ন আসছে। ওকে, 160 নাম্বারে থাকছে। আর একটা কথা, আর থাকছে সঙ্গে নেগেটিভ মার্ক, ঠিক আছে, নেগেটিভ মার্ক কত থাকছে 1/4, মানে 4টে ভুলের জন্য 1 নাম্বার কেটে যাবে। ওকে, অর্থাৎ তোমার প্রতিটা প্রশ্নের জন্য 0.25 করে মার্কস কাটবে, বুঝতে পারলে। চলো, এই হচ্ছে তোমার সিবিটির এক্সাম। যদি তুমি এইটায় পাস করো তারপরে তোমার ফিজিক্যাল হবে, মানে দৌড়ানো দেখবে 5 মিনিট দেখবে, মেয়েদের হচ্ছে 8.5 মিনিট দেখে, যাই হোক। আর তারপরে হচ্ছে তোমার মেডিকেল হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ব্যাস তুমি চাকরি পেয়ে গেলে। বেশি না, 6টা মাস যদি ভালো করে খাটো, তাহলে তুমি জিডি পরীক্ষা, জিডি তোমার কাছে কোনো ব্যাপার হবে না।
6টা মাস যদি ভালো করে খাটো, তুমি কিন্তু তোমার চাকরি কিন্তু পাক্কা করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস, মাধ্যমিক পাশে, সে তুমি যে মাধ্যমিক পাশেই যদি শুধু করে থাকো তাতেও তোমার কোনো যায় আসবে না। মাধ্যমিক পাস করো, তুমি গ্রাজুয়েশন করো, যাই করে থাকো না কেন, মাধ্যমিক পাস হলেই তুমি জিডির পরীক্ষা দিতে পারবে। একটু ভালো করে খাটলে কিন্তু তোমাদের চাকরি, কম বয়সে তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এর জন্য নিয়মিত তোমাদের দৌড়াতে হবে আর একটু পড়াশোনা প্রতিদিন নিয়মিত মেনে যদি পড়াশোনা করো, তাহলে জিডি তোমার কাছে কিছুই নয়। ওকে, আমি তোমাদের করাবো, কোনো চিন্তা নেই, আমি তোমাদের পাশে আছি। আমি আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সম্পূর্ণ গাইড আমি তোমাদের দিতে চলেছি। ঠিক আছে, রেগুলার তোমাদের জন্য ভিডিও করব, ভিডিও বানাবো, প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের আমি সবকিছু বলবো। ঠিক আছে, সবগুলো জানাবো, রিজনিং, জিকে, জিএ, ম্যাথ, ইংলিশ, হিন্দি, সমস্ত টপিক তোমরা এই ইউটিউব থেকে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা তো হলো আমাদের জিডি। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে এমটিএস। এমটিএস, এসএসসি এমটিএস, তোমরা যারা মাধ্যমিক পাস করে আছো ভাবছো এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে এই ভিডিওটা দেখে নাও। এবার এমটিএস কি হবে? এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এটা কিন্তু নন টেকনিক্যাল, ঠিক আছে, তোমাদের জন্য কোনো টেকনিক্যালের কোনো দরকার পড়বে না, আইটিআই বাইটিআই কিছু দরকার পড়বে না, জাস্ট শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। ঠিক আছে, এর জন্য কি দরকার? শুধুমাত্র 10th পাস। তোমরা যদি 10th পাস করে থাকো তাহলে তোমরা এমটিএস পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এখানে কাজটা কি এমটিএস এর? কাজ হচ্ছে তোমাদের ফাইলগুলোকে, মানে ক্লার্কের কাজ, সাধারণ ভাষায় আমরা বললে ক্লার্ক যেরকম দেখবে, তোমরা যারা স্কুলে পড়েছো, স্কুলে আমরা সবাই পড়েছি, এবার স্কুলে যখন দেখবে যে অনেক আছে না যারা ফাইলগুলো এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যেত, ঠিক আছে, স্কুলের ঘন্টা বাজাতো, মানে ক্লার্ক, এইটাকে বলে ক্লার্কের কাজ। ঠিক আছে, এই ধরনের কাজ এখানেও করতে হবে। কি করতে হবে? ফাইল এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারপর ফটো মানে হচ্ছে জেরক্স করতে হবে। ঠিক আছে, ছোটখাটো যে সমস্ত কাজ আছে সমস্ত কাজ তোমাদের এমটিএস এর মাধ্যমে, এমটিএস এর যদি নিয়োগ হয় তোমাদের এই সমস্ত কাজ কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার এখানে তোমাদের বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অফিসে তোমাদের কিন্তু এই জবটা হবে। ওকে, অফিসে বসে তোমাদের কাজ করতে হবে। অফিসে বসে বলতে মানে অফিসের মধ্যে তোমাদের কাজ হবে, অতটা বাইরে যাওয়ার কোনো দরকার পড়বে না। ঠিক আছে, সাধারণত আমরা ভাষায় যেটা বলতে পারি, এই জবটা অফিসারদের হেল্পার। ঠিক আছে, হেল্পার হিসেবে তোমাদের কাজ আমরা এটা বলতে পারি। ওকে, তাহলে এখানে কি কি নিয়োগ হবে? এখানে তোমাদের ক্লার্ক হবে, ডেটা এন্ট্রি অপারেটর হবে, কি কি হতে পারে দেখো, এটা হবে তোমার ক্লার্ক, ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর। ঠিক আছে, তোমাদের ক্লার্ক কম্পিউটার অপারেটর হতে পারো, ডাটা এন্ট্রি অপারেটর, ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি অপারেটর, তারপরে হচ্ছে হাওয়ালদার, হাওয়ালদার, তারপর এছাড়া আরো অনেক জব আছে, হাওয়ালদার, তারপর তোমার হেল্পার, তারপর হাউসকিপিং স্টাফ, তারপর তোমার হচ্ছে তোমার স্টোর কিপার, বিভিন্ন ধরনের অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আমি সবটা বলছি না। লাইব্রেরি ক্লার্ক, অফিস অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, অফিস হেল্পার, বিভিন্ন কাজে তোমাদের কিন্তু আসবে। আমি জাস্ট এই কটা লিখলাম, বাকিগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হাউসকিপিং স্টাফ হতে পারে, স্টোর কিপার হতে পারে, অফিস অ্যাটেন্ডেন্ট হতে পারে, হেল্পার হতে পারে, জুনিয়র জুনিয়র হেল্পার হতে পারে, বিভিন্ন ধরনের তোমাদের কিন্তু এমটিএস থেকে নিয়োগ হতে পারে। প্রায়
10-12টা 10 থেকে 12টা পদে তোমাদের কিন্তু এমটিএস পদে নিয়োগ হয়। ঠিক আছে, এবার আশা করি বুঝলে। এবার কথা হচ্ছে এই এমটিএস তোমাদের যদি মানে এমটিএস এ যদি তোমার মাধ্যমিক পাস হয়ে থাকো এবং বয়স যদি তোমাদের 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে, বয়স কত? 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এমটিএস পরীক্ষা দিতে পারবে। এবং বিভিন্ন তোমরা যারা ওবিসি আছো তোমরা 3 বছরের ছাড় পাবে, যারা এসটি আছো তারা 5 বছরের ছাড় পাবে সব ক্ষেত্রে। আর যারা পিডব্লিউডি আছো তোমরা প্রায় 10 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এরকম ভাবে ছাড় পাবে। যাই হোক, এবার আসি এটাই। এবার এমটিএস পরীক্ষাতে বুঝলাম তোমাদের 10 পাস আছে, তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে আছো, তাহলে এবার তোমাদের পরীক্ষাটা হবে কিভাবে? প্যাটার্নটা কেমন হবে? প্যাটার্নটা হবে, প্রথমে হবে সিবিটি। সিবিটি মানে বুঝতে পারছো, হচ্ছে কম্পিউটার বেস এক্সাম যেটা হয়। ওকে, কম্পিউটার বেস টেস্ট যেটাকে বলা হয় সিবিটি। যাই হোক, মানে কম্পিউটারে বসে তোমার পরীক্ষাটা দিতে হবে। ওকে, এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল তোমাদের থাকবে, ফিজিক্যাল টেস্ট থাকবে। ওকে, তারপরে লাস্ট ডকুমেন্টস ভেরিফিকেশন তো থাকছেই। ডকুমেন্ট ভেরিফিকেশন এটা তো কম্পালসারি, তোমাদের সব বিষয় পরীক্ষাতে কম্পালসারি ডকুমেন্ট থাকবেই নাকি? তুমি 10th পাস কিনা সেটাও তো দেখবে। যাই হোক, তার মানে এটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ ডকুমেন্টস না থাকলে তুমি 10th পাস না করলে নিশ্চয়ই পরীক্ষায় বসবে না। যাই হোক, সিবিটি, তাহলে পরীক্ষার প্রথম স্তর হচ্ছে সিবিটি মোড, অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম, যেটা তোমাদের দিতে হয় ফার্স্টেই। প্রথমে এটাই যদি পাস করে যাও তারপরে ফিজিক্যাল হবে, তারপরে তোমার ফিজিক্যাল হয়ে যাওয়া মানেই তোমার চাকরি পেয়ে গেছো। কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনে সাধারণত অধিকাংশ বাদ যায় না, কারণ সবাই ডকুমেন্টস মোটামুটি ঠিক থাকে, যদি না থাকে ঠিক করে নেবে। ওকে, চলো সিবিটি। এবার কম্পিউটার বেস এক্সামের জন্য তোমাদের যে সিলেবাস থাকবে, তোমাদের যেটা হবে সেটা হচ্ছে সিলেবাস হওয়ার আগে তোমাদের বলে রাখি, এই সিবিটি কিন্তু 2টো সেশনে পরীক্ষাটা হবে। কটা সেশন? 2টো সেশনে পরীক্ষাটা হবে। ওকে, সেশন 1, সেশন 1, সেশন 1-এ তোমাদের কি সিলেবাস থাকবে? প্রথমে থাকছে নিউমেরিক্যাল and mathematical ability। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ তোমাদের পড়তে হবে প্রথমে ম্যাথ। ঠিক আছে, ম্যাথ এখানে থাকবে তোমাদের 20টা প্রশ্ন, 20টা প্রশ্ন থাকবে। ওকে, 20টা প্রশ্ন, আর এই 20টা প্রতিটা প্রশ্নের মান থাকবে 3 করে, অর্থাৎ টোটাল হবে 60 নাম্বার। ওকে, নেক্সট আসছে হচ্ছে তোমার রিজনিং। ওকে, ওকে, রিজনিং এ কি থাকছে? রিজনিং এ থাকছে 20টা, এখানেও তোমার মান থাকছে 60, টোটাল কত হলো 120। এই হচ্ছে 120, 40টা প্রশ্ন থাকবে যার মান থাকবে 120। টাইম থাকবে ফার্স্ট সেশনে 45 মিনিটস। ওকে, 45 মিনিটস মানে 90 মিনিটস, সরি, মানে 1.5 ঘন্টা তোমাদের থাকছে, 90 মিনিটস তোমাদের থাকছে। এটা 45, এটা 45, 90 মিনিটস তোমাদের থাকছে। এখানে কোনো নেগেটিভ মার্ক দরকার পড়বে না, জাস্ট তোমাদের সেশন 1টা পাস করতে হবে, এটা কোয়ালিফিকেশন নাম্বার রাখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র পাস করতে হবে, তাহলেই হবে। ওকে, এরপরে আসবে সেশন 2। সেশন 2তে তোমাদের কি আসবে? জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস। আমি সংক্ষিপ্ত আকারে লিখছি, অনেকটা ডিটেলসে আলোচনা করব। যাই হোক, জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের থাকছে 25টা প্রশ্ন, যার মান থাকবে প্রতিটা করে 3 করে থাকবে, অর্থাৎ কত? 75। এটা তোমাদের 45 মিনিটস।
আর 2 থাকছে হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। অর্থাৎ তোমাদের ইংলিশটা ভালো করে পড়তে হবে। এটাও তোমাদের থাকবে হচ্ছে 25টা প্রশ্ন এবং 75 নাম্বার। এখানেও তোমাদের টাইম থাকবে 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টা। তো সেশন 1এও 1.5 ঘন্টা, সেশন 2তেও 1.5 ঘন্টা। শুধুমাত্র এখানটায় তোমার পাস করতে হবে, কোনো নেগেটিভ মার্ক নেই, নো নেগেটিভ মার্ক। ওকে, কিন্তু সেশন 2তে তোমার নেগেটিভ মার্ক থাকবে। ঠিক আছে, নেগেটিভ মার্ক কত? 1/3 নেগেটিভ মার্ক, অর্থাৎ 3টে ভুল হলে একটা নাম্বার কেটে যাবে। ঠিক আছে, সেই হিসাবে প্রতিটা নাই থাকবে। ওকে, ক্লিয়ার? আর তোমার সেশন 2 এর উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু সিলেকশন হবে। এবার তুমি এটাই পাস করলে, যদি এটাই পাস না করো, এটাই তুমি যদি 150 পেয়ে যাও, মানে কত নাম্বার? 75 150 নাম্বার। তুমি যদি 150 পেয়ে যাও, তাও কিন্তু তোমার সিলেকশন হবে না, তুমি যদি এটাই পাস না করো। ওকে, তোমাকে এটাই পাস করতে হবে, তারপর এটার উপর ভিত্তি হবে, তোমার এটার উপর কাট অফ আসবে। ঠিক আছে, তারপর তোমাদের ফিজিক্যাল হবে। এরপর তোমাদের আর কিছু না, ব্যাস ফিজিক্যাল হয়ে গেল, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের চাকরি। বুঝতে পারলে? এটা ছিল হচ্ছে এমটিএস। তোমরা যারা 10th পাস, তাহলে জিডি আর এমটিএস, তোমরা যারা 10 পাস, তোমরা এই দুটো পরীক্ষা দিতে পারবে, বিভিন্ন পদের জন্য তোমরা খাটতে পারবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। তোমাদের বয়স কত হবে দুটোর জন্যই? 18 থেকে 25 বছর। আশা করি বুঝতে পেরেছো। চলো, এরপরে 12 যারা পাস করে আছো তাদের জন্য যে পরীক্ষাগুলোর কথা বলেছিলাম, এবার সেগুলো আলোচনা করি। প্রথম যেটা করেছিলাম কি, একটা মিনিট, 12 পাশে তোমাদের প্রথম যেটা বলেছিলাম CHSL, এটাও এসএসসি নিয়োগ করে থাকে। ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে CHSL পরীক্ষাটা হয়ে থাকে। চলো, CHSL অর্থাৎ কম্বাইন্ড কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। ঠিক আছে, তাহলে সিএইচএস এর ফুল ফর্ম কি হলো? কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। ঠিক আছে, এই পরীক্ষার মধ্যে তোমার তাহলে কি পাস করে থাকতে হবে? এই পরীক্ষা যদি বসতে চাও 10+2, অর্থাৎ তোমাদের থাকতে হচ্ছে 12 পাস। তোমরা যদি 12 পাস করে থাকো, সেটা তুমি আর্টস নিয়ে পাস করো, সায়েন্স নিয়ে পাস করো, কমার্স নিয়ে পাস করো, তাতে কিছু যায় আসে না। তোমরা যদি 12 পাস করে থাকো, তাহলে তোমরা সিএইচএসএল এক্সাম দিতে পারবে। এবং এজ তোমাদের কি থাকতে হবে? এজ থাকতে হবে 18 থেকে 27। যদি তোমাদের 18 থেকে 27 হয়, তাহলে তো কোনো ব্যাপার নয়। আর মাথায় রাখবে, ওবিসিরা সবসময় 3 বছরের ছাড় পায়, এসসি এসটি সবসময় 5 বছর, পিডব্লিউডি সাধারণত 10 বছরের ছাড় পাবে। এছাড়া আরো ক্যাটাগরি রয়েছে, মানে এর সঙ্গে যদি মানে পিডব্লিউডি ওবিসি হয়, তাহলে আরো 10+3 13 বছরের ছাড় পেতে পারে। ঠিক আছে, এরকম আরো রয়েছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। মেন এইটুকু তোমরা বুঝে রাখো। এবার কথা হচ্ছে, তোমার এজ, তুমি যদি 12 পাস করে থাকো, এজ যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়, তাহলে তুমি সিএইচএসএল দিয়ে দেবে। আর সিএইচএসএল তো দেবে বুঝলাম, কিন্তু এই সিএইচএসএল থেকে তুমি কি হতে পারবে, এটা তো আমাদের জানা দরকার নাকি? কারণ আমাদের মনের মতো যদি জবটা হয়, তাহলে আমাদের করতেও ভালো লাগবে, জীবনটা আরো ভালো হয়ে যাবে। জব পাওয়াটা শুধু নয়, জবটা যেন মনের মতন হয়, তাই তো? তবেই তো কাজ করে মজা। চলো, সিএইচএসএল কি কি পদ হয় সেটা একটু জেনে নেই। প্রথম আসছে এলডিসি। এলডিসি, ঠিক আছে, এগুলো ক্লার্ক পদে নিয়োগ হয়, মাথায় রাখবে, এগুলো কিন্তু সব ক্লার্ক পদে নিয়োগ হবে। ওকে, এলডিসি মানে কি? লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার লোয়ার ডিভিশন ক্লার্ক।
ওকে, এরপরে আসি জি জে এস জে এস এ, আর একটা হয় হচ্ছে ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। ওকে, তাহলে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এক পদে হতে পারো, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হতে পারো, বা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যদি হতে চাও তাহলে মানে এগুলো সবই ক্লার্কের পদে। ওকে, এগুলো তোমরা হতে পারবে সিএইচএসএল এর মাধ্যমে। ওকে, এখানেও কি, এখানেও সেই একই কাজ প্রায়, তোমাকে ফাইল তৈরি করা হতে পারে, ডাটা এন্ট্রি কাজ হতে পারে, তোমাকে বিভিন্ন চিঠি ইমেল এগুলো তৈরি মানে এগুলো করা হবে, ঠিক আছে, বিভিন্ন দরকার পড়ে না, যে চিঠি লিখতে হয়, কম্পিউটারে বসে তোমাকে চিঠি লিখতে হবে, ইমেল করতে হবে, ঠিক আছে, বিভিন্ন নোট তৈরি করতে হবে, রিপোর্ট সাবমিট করতে হবে, এই সব কি করবে, সিএইচএসএল করবে। ঠিক আছে, সিএইচএসএল এর পদের মধ্যে তুমি এলডিসি হও, জিএসএ হও, আর ডিইও হও, যে পদে তুমি হতে চাও, তুমি যদি 12 পাস করে থাকো আর বয়স যদি 18 থেকে 27 হয়, তাহলে তুমি এই পদে সিএইচএসএল পরীক্ষা দিয়ে তুমি এই 3টে পদে তুমি নিয়োগ হতে পারো। ঠিক আছে, এবার আমরা আসি, যদি এই পদে তোমরা সিএইচএসএল হতে চাও, ওকে, তাহলে তোমাদের মানে কিভাবে পরীক্ষাটা হবে সেটা দেখে নাও। তোমাদের পরীক্ষাটা হবে দুটো ধাপে, সিবিটি মোডেই হবে। একটা হবে টিআরই 1, যেটাকে আমরা প্রিলিমিনারি বলে থাকি, আর একটা হবে টিআরই 2। ঠিক আছে, একটা হবে টিআরই 1, তারপরে হবে টিআরই 2। ওকে, সবগুলো মাল্টিপল চয়েসই হবে তোমাদের পরীক্ষায়, কম্পিউটার বেসেই হবে এক্সাম। ওকে, দুটো আলাদা আলাদা ভাবে কিন্তু পরীক্ষা হবে। প্রথমে টিআরই 1 কোয়ালিফাই হলে তবেই তুমি টিআরই 2 তে বসতে পারবে, এবং টিআরই 2 এর উপর নির্ভর করেই তুমি এই জব পাবে। ওকে, তাহলে প্রথমে আসি টিআরই 1 এ তোমাদের সিলেবাসটা কি থাকছে, প্রথমে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে তোমার 25টা প্রশ্ন, যার প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে, তার টোটাল কত হবে 50 মার্কস। ওকে, এরপর আসবে জিআই, রিজনিং। ওকে, জিআই অর্থাৎ রিজনিং, রিজনিং আসবে হচ্ছে 25টা, জিআই এবং রিজনিং আসবে তোমার হচ্ছে, যাই হোক লিখলাম না এটা, এটাও 25টা, তোমার 50 নম্বর। তারপরে আসবে ম্যাথ, ম্যাথ আসবে হচ্ছে তোমার সবগুলোই 25, তাহলে এটাও ম্যাথও 25, 2 নম্বর করে 50। ঠিক আছে, আর তারপরে আসবে ইংলিশ, ইংলিশও 25 থাকবে, এটাও 50। তার মানে 100টা প্রশ্ন থাকবে, এবং নাম্বার হবে মানে টোটাল নাম্বার প্রতিটা 2 করে থাকলে 200 নাম্বার, অর্থাৎ টায়ার 1-এ 200 নম্বরের পরীক্ষা হবে, প্রশ্ন থাকবে 100টা, আর টাইম থাকবে, মাথায় রাখবে, টাইম থাকবে মাত্র 1 ঘন্টা। ওকে, টাইম থাকবে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টায় তোমাদের 100টা প্রশ্ন করতে হবে। ওকে, এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে, ভালো করে প্রতিটা পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্ক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তোমাদের আরেকটা পরে আসছি। তাহলে টায়ার 1-এ বুঝতে পারলে 200 নম্বরের পরীক্ষা হবে, প্রতিটা প্রশ্নের জন্য মানে 200 নম্বর, প্রতিটা 100টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা টাইম থাকবে, এবং যেগুলো সিলেবাস থাকবে জিএ, আচ্ছা জেনারেল অ্যাওয়ারনেস, হচ্ছে তোমার রিজনিং, জিআই, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, এই সমস্ত বিষয় তোমাদের থাকবে। দেখো সিলেবাস কিন্তু প্রায় এক, তুমি যদি পরীক্ষাটা দেখো সিলেবাস প্রত্যেকটাতেই সাধারণত এই সিলেবাসই থাকে, ইংলিশ থাকে, ম্যাথ থাকে, জিএ থাকে, জিকে থাকে, জিআই, রিজনিং এইসবই থাকে, আর তো এর বাইরে কিছু নেই নাকি। যাই হোক, তাহলে বুঝতে পারলে এটা গেল টিআরই 1, টায়ার 1 এ তোমার এই সিলেবাস থাকছে, এটাই পাস করার পরে তুমি যাবে টায়ার 2-তে। টায়ার 2-তে কি থাকবে, টায়ার 2-তে এবার থাকবে, ভালো করে বুঝবে, মুছে দিলাম একটু। টায়ার 2-তে যখন তুমি পরীক্ষা দেবে তখন দুটো ভাবে পরীক্ষা দেবে। টায়ার 2-তে প্রথম যেটা হবে সেশন 1, সেশন 2, ঠিক আছে, 3টে ধাপে হয় যদিও, যাই হোক, সেশন প্রথমটা আসবে হচ্ছে সেশন 1, 3টে ধাপে হবে সেশন 1। সেশন 1-এ যেটা থাকবে সেখানে থাকবে হচ্ছে তোমার
ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি তোমার থাকছে হচ্ছে 30 মার্কস। তো 30 মার্কস প্রত্যেকটাই 3 করে, 90। ওকে, তারপরে থাকছে হচ্ছে রিজনিং এবং জিআই, ঠিক আছে, জিআই একই ব্যাপার, যাই হোক 30 মার্কস থাকবে, 30 কোশ্চেন থাকবে, তাহলে প্রতিটা 3 নাম্বার করে 90, মানে টোটাল তোমার থাকছে 60টা প্রশ্ন, 180 নাম্বার। 60টা প্রশ্নের জন্য টাইম তোমরা কত পাবে? সেশন 1 এর টাইম পাবে 1 আওয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে সেশন 1 এ বুঝতে পারলে। এবার আসি সেশন 2। সেশন 2 তে তুমি কি পাচ্ছ? এটা দেওয়ার পরে সেই দিনই তুমি সেশন 2 তে পাবে হচ্ছে ইংলিশ অ্যান্ড গ্রামার অ্যান্ড কম্পোজিশন হবে তোমার। ইংলিশে তোমার থাকছে, এখানেও তোমার 40টা প্রশ্ন থাকবে। 40টা প্রশ্নের প্রতিটা 3 নাম্বার করে হলে 120 নাম্বার। বুঝতে পারছো? যদি সিএইচএসএল এর পরীক্ষায় তুমি বসতে চাও, তোমাকে ইংলিশটা কতটা দরকার। টায়ার 1এও তোমার ইংলিশ দরকার, টায়ার 2 তেও ইংলিশটা দরকার। ওকে, আর আর থাকছে হচ্ছে জিএ। সেশন 1 এ কিন্তু এসব থাকবে না, সেশন 2 তে থাকবে জিএ, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে সম্ভবত তোমার 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 33 করে, তাহলে 60 নাম্বার। ওকে, এরপরে আসি কম্পিউটার নলেজ। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ, সেশন 3 তে তোমার স্কিল টেস্ট হবে, তোমাকে এখানে কম্পিউটার এগুলো করতে হবে। ঠিক আছে, এটাও থাকবে তোমার 15 নাম্বার, শুধু এখানে তোমার পাস করতে হবে। ক্লিয়ার? তোমাকে কি করতে হবে? কম্পিউটার যখন এই হবে, মানে এই নলেজ তোমার থাকবে, 45 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম থাকবে, এখানে শুধু তোমরা পাস করলেই তোমাদের হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের সিলেকশন হবে। সেকশন 1, টায়ার 2, টায়ার 1 এ দুটো সেকশন থাকবে, সেকশন 1, সেকশন 2, আর সেকশন 3 তোমাদের কম্পিউটার বেসিস যেটা হবে সেটা পাস করলেই চলবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন। আমি যা সংক্ষিপ্ত আকারে এক্সাম প্যাটার্ন গুলো বলছি, যাতে তোমাদের সমস্তটাই আমি কভার করতে পারি, একটা আন্দাজ দিতে পারি। সম্পূর্ণ ডিটেলসে আমি যাচ্ছি না, ডিটেলসে আমি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সম্পূর্ণভাবে নয়। ওকে, যাই হোক, এরপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। তোমরা অনেকেই জানো না স্টেনোগ্রাফারটা কি। স্টেনোগ্রাফার আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, শর্ট হ্যান্ড মানে কি? মানে সংক্ষিপ্ত আকারে লেখা। এবার ধরো আমাদের হাইকোর্টে বা কোর্টে যখন তোমরা দেখবে যে উকিল বা জজ কি করছে, বলছে, আর একজন লিখে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের যে এই কথাগুলো যদি হুবহু লিখতে হয়, তাহলে এই যে ইংলিশ ওয়ার্ড বা বাংলা ওয়ার্ড বা হিন্দি যেই ওয়ার্ডই লেখক না কেন, এটা কিন্তু কখনো সম্ভব নয়। সম্ভব কি ভেবে দেখবে, যদি একজন বলে যাচ্ছে এরকম ভাবে থ্রোলি ভাবে বলে যাচ্ছে, একবারে বকবক করে, মানে গড়গড় করে বলে যাচ্ছে, আর ওইভাবে লেখা কখনোই সম্ভব নয়, পুরো ওয়ার্ড টু ওয়ার্ড। তাই তো, প্রত্যেকটা শব্দ লেখা কিন্তু সম্ভব হবে না। এই জন্য কি করা হয়েছে, স্টেনোগ্রাফার নিয়ে আসা হয়েছে। স্টেনোগ্রাফার মানে এমন এমন কিছু, মানে দেখবে তোমরা যদি এখনো দেখোনি, অনেকে এরকম ভাবে লেখা থাকে, এরকম কিছু থাকে। ঠিক আছে, যাই হোক, সেগুলো পরবর্তীকালে তোমাদের জানতে পারবে যে মানে এমন ভাবে দেওয়া থাকে সেই ওইগুলো, যাতে এত সংক্ষিপ্ত আকারে যে মানে কথাগুলো সংক্ষিপ্ত ভাবে লেখা থাকবে। ওকে, সেটাই হচ্ছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার মানেই হচ্ছে এটা, যেখানে তোমার সংক্ষিপ্ত শর্ট হ্যান্ডের লেখা। ওকে, যেটা দেখে পরবর্তীকালে মানে ইংলিশে বা হিন্দিতে বাংলাতে পরবর্তীকালে লেখা হয়। ঠিক আছে, প্রথমে শর্ট হ্যান্ডে লেখা হয়, স্টেনোগ্রাফিতে লেখা হয়, পরবর্তীকালে সেটা আবার সেই কথাগুলো আবার ওই বাংলা, ইংলিশ, হিন্দি যা আছে সমস্ত ভাষায় দেওয়া হয়। ওকে, এটার কারণ হচ্ছে যখন এই জজ বা কেউ যখন কিছু বলবে, তাদের হুবহু কথা তোলার জন্য স্টেনোগ্রাফির দরকার। যদি তুমি স্টেনোগ্রাফি না শেখো, যদি না করা হয়,
তাহলে হুবহু কথাগুলো তুমি কখনোই করতে পারবে না। আগেকার দিনে তো এমন ছিল না যে রেকর্ডের ব্যবস্থা, এখনকার দিনে এসছে, কিন্তু আগেকার দিনে ছিল না। এই জন্য স্টেনোগ্রাফার পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আগেকার দিনের জন্য, এখনকার দিনের জন্য আছে। যাই হোক, তোমাকে যদি এই পোস্টে জয়েন হতে হয় তাহলে তোমাকে আলাদা করে স্টেনোগ্রাফি শিখতে হবে, ঠিক আছে? যাই হোক, এর জন্য তোমার কি দরকার? 10+2 অর্থাৎ 12 পাস। তোমাকে 12 পাস হতে হবে। আগেও বলেছি, তোমাদের আগে চার্ট করে দেখিয়েছি 12 পাস হতে হবে। এবং এজ, আচ্ছা, এজ এর কথা বলার আগে দুটো পোস্ট হয়, একটা হচ্ছে গ্রেড সি আর একটা হচ্ছে গ্রেড ডি। যদি তুমি গ্রেড সি এর জন্য হতে চাও, তোমার বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, এবং তুমি যদি স্টেনোগ্রাফি জেনে থাকো তা, এবং তোমার যদি 12 পাস সার্টিফিকেট থাকে, তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাভেলেবেল, এই পোস্টে তুমি চাকরি করতে পারো, ঠিক আছে? আর কি, আর যদি তোমার গ্রেড ডি এর জন্য তুমি অ্যাপ্লাই করে থাকো, তোমার বয়স হতে হবে 18 থেকে 27। এসসি এসটি ওবিসির কথা আমি বলছি না, এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা ছাড় আছে বয়সের, এবং ওবিসির জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছরের ছাড় কিন্তু পাবে, ঠিক আছে? ওকে, তাহলে তোমার 12 পাস হতে হবে। এবং স্টেনোগ্রাফি যদি না জানো তাহলে, কারণ তোমাদের এক্সাম প্যাটার্নে কিন্তু স্টেনোগ্রাফির জন্য স্কিল টেস্ট কিন্তু তোমাদের থাকছে, তাই স্টেনোগ্রাফিটা জানা অত্যন্ত দরকার, ঠিক আছে? না জানলে এই চাকরি তুমি পাবে না। আর তোমার বয়স 18 থেকে 27 হলে তুমি গ্রেড ডি এর জন্য গ্রেড ডি এর জন্য তুমি জব করতে পারবে। আর যদি তোমার 18 থেকে 30 হয়, তাহলে তুমি গ্রেড সি এর জন্য, ঠিক আছে? এবার আমরা আসি সিলেবাস। এবার সিলেবাসটা তো জানতে হবে নাকি, যে কি কি সিলেবাস তোমাদের পড়তে হবে। এইবার তো আসল জিনিস, যে তোমাদের কি পড়তে হবে, কি পড়তে হবে। আচ্ছা, প্রথমে সিলেবাসটার কথা আসার আগে আমি তোমাদের বলে দিই, মানে তোমাদের এই চাকরিটা কিভাবে হয়, ঠিক আছে? এক্সাম প্যাটার্নটা কি থাকে? প্রথমে থাকে তোমাদের সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে। ওকে, কম্পিউটারে বসে তোমাদের এক্সাম হবে। ওকে, ওখানে তোমার 200 নম্বরের এক্সাম হবে, 2 ঘন্টা টাইম থাকবে। সিলেবাস কি কি থাকছে সেটা আমি পরে আলোচনা করছি। ওকে, এরপরে যদি তুমি মানে এই এক্সামে যদি পাস করো, তারপরে তোমার হবে স্কিল টেস্ট। ওকে, স্কিল টেস্ট হবে। তারপর অবশেষে যেটা হয় ডকুমেন্টস ভেরিফিকেশন, ব্যাস, ডকুমেন্ট, তারপরে তোমার চাকরি। ওকে, তাহলে প্রথমে যে সিবিটি মোডে যে পরীক্ষাটা হবে, সেই সিলেবাসটা আমরা একটু জেনে নিই। প্রথমে থাকছে রিজনিং এ থাকছে 50টা প্রশ্ন, 50 নাম্বার, ঠিক আছে? রিজনিং এ তোমাদের শুধুমাত্র রিজনিং এ থাকবে 50 নাম্বার, 50টা প্রশ্ন থাকবে। এরপরে আসবে জিকে, জেনারেল নলেজেও 50টা প্রশ্ন থাকবে, 50 নাম্বার। তারপরে থাকছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইংলিশে থাকবে 100টা প্রশ্ন, 100 নাম্বার, টোটাল 200টা প্রশ্ন, 200 নাম্বারের পরীক্ষা। এর আবার নেগেটিভ মার্কিংও থাকবে, ঠিক আছে? নেগেটিভ মার্ক থাকবে হচ্ছে 1/4, অর্থাৎ 4টে ভুল হলে 1 নাম্বার কেটে যাবে, অর্থাৎ প্রতি প্রশ্নে 0.25 মার্কস করে তোমার কাটবে যদি ভুল হয়ে যায়। ওকে, তাহলে এই 3টে টপিকের উপর তোমাদের এই পরীক্ষাটা, সিবিটি মোডের পরীক্ষাটা হবে, রিজনিং, জিকে আর ইংলিশ। দেখো, ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ, 100 নম্বরের পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে? ইংলিশটা তোমাদের একটু ভালো জানা দরকার। ওকে, এটা তো গেল সিবিটি মোডে। এবার স্কিল টেস্ট কিসে হবে? স্কিল টেস্ট তোমার ইংলিশে অথবা হিন্দিতে তোমরা দিতে পারো, ঠিক আছে? তোমরা ইংলিশে অথবা হিন্দিতে দিতে হতে পারে। যদি তুমি ইংলিশে দাও, ঠিক আছে, তাহলে তোমাদের ইংলিশে পরীক্ষা হবে তোমাদের। আর যদি হিন্দিতে মনে করো, সেটাও তোমরা দিতে পারো। ওকে, সেটাতে তোমার 50-40 নাম্বার করে পরীক্ষা হবে, যে কোনো ভাষায় তুমি দিতে পারবে। ওকে, টাইম থাকবে তোমার 50 মিনিট মতো করে, একটা কিছু দিয়ে দেবে, প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটাকে তোমাকে লিখতে হবে, মানে টাইপ করতে হবে। যাই হোক, তার জন্য 50 মিনিট বা 40 মিনিট টাইম থাকে, এরকম সামথিং, ঠিক আছে? যদি তুমি স্কিল টেস্টও পাস করে যাও, ব্যাস, তুমি স্টেনোগ্রাফার হয়ে গেলে। ওকে, এই ছিল তোমার স্টেনোগ্রাফারে 12 পাশে। এইবার আমরা আসবো গ্র্যাজুয়েশন লেভেলে। এতক্ষণ আমরা 10, 12 দেখলাম, এবার আসবো আমরা গ্র্যাজুয়েশন লেভেলে।
আচ্ছা, এটা একটু মুছে দেই। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোথাও তোমাদের সংশয় থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো, এবার আসি সবার ফার্স্ট, যারা গ্র্যাজুয়েশন করে থাকে তাদের স্বপ্ন একটাই থাকে, তারা সিজিএল পরীক্ষায় বসবে। ঠিক আছে, তারা কিসে বসবে? সিজিএল। সিজিএল সিজিএল এ বসতে গেলে তোমাদের সর্বনিম্ন মানে কোয়ালিফিকেশন কি থাকবে? গ্র্যাজুয়েশন। তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, সেটা তুমি আর্টসে হও, সায়েন্সে হও, কমার্সে হও, এতে কিছু যায় আসে না। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমরা দেখি সিজিএল। সিজিএল কথার অর্থটা কি? সিজিএল মানে ফুল ফর্ম হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, ওকে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, সেটা তুমি যে কোনো বিষয় হতে পারে, তাহলে তুমি সিজিএল এ বসতে পারো। ওকে, তবে সিজিএল এ বসতে গেলে শুধু এজ হতে হবে কত? এজ হতে হবে 18 থেকে 27 বছর। ঠিক আছে, তোমার এজ কত হতে হবে? 18 থেকে 27 বছর। ওকে, আর কি কি পোস্ট তুমি এখান থেকে পাবে? সিজিএল থেকে যে সমস্ত পোস্ট তোমার হবে, ইনকাম ট্যাক্স, তুমি ইনকাম ট্যাক্স অফিসার হতে চাও, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে সিজিএল দিতে হবে। ঠিক আছে, এর বয়স হচ্ছে 20 থেকে 30। ওকে, এক একটার বয়স এক এক রকম, সাধারণত তুমি ধরে রাখো 18 থেকে 27। এটা মানে সব ক্ষেত্রে কাজে দেবে, তবে কয়েকটা জায়গায় আলাদা। যেরকম ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমার 20 থেকে 30 বছর তোমার বয়স হতে হবে, সর্বনিম্ন 20 আর সর্বোচ্চ 30 বছর। এবং এসসি এসটি ওবিসি এদের ছাড় আছে, ওবিসি দের 3 বছর, এসসি এসটি দের 5 বছর ছাড় আছে। ঠিক আছে, অথবা তুমি অ্যাসিস্ট্যান্ট অফিসার হতে পারো, অডিটর হতে পারো, অডিটর। তারপর তুমি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হতে পারো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হতে পারো। ঠিক আছে, যাই হোক, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হতে পারো, তুমি অ্যাকাউন্টেন্ট হতে পারো, অ্যাকাউন্টেন্ট হতে পারো। ওকে, ইনকাম ট্যাক্স অফিসার, অডিটর, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এছাড়া তুমি হতে পারো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তারপর সাব ইন্সপেক্টর, তারপর হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। ওকে, তুমি এই পদগুলোর জন্য তুমি মানে সিজিএল যদি তুমি ক্র্যাক করতে পারো, সিজিএলটাই যদি তুমি পাস করতে পারো, তুমি ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবে, অডিটর হচ্ছে তোমার অডিটর হতে পারবে, অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। আচ্ছা, এটা কি লিখেছে? আচ্ছা, এটা অডিটর হবে। যাই হোক, অডিটর হতে পারবে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হতে পারবে, অ্যাকাউন্টেন্ট হতে পারবে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হতে পারবে, সাব ইন্সপেক্টর হতে পারবে, আপার ডিভিশন ক্লার্ক ইত্যাদি পদে কিন্তু তোমরা নিয়োগ হবে। ঠিক আছে, তোমাদের যদি স্বপ্ন থাকে যে ইনকাম ট্যাক্স, সাব ইন্সপেক্টর হওয়া বা এই সমস্ত পদে তোমার নিয়োগ হওয়ার, তাহলে কিন্তু তোমাদের সিজিএলটা দিতে হবে। ঠিক আছে, ওকে। চলো, সাধারণত বয়স কিছু কিছু জায়গায় যেরকম তোমার সাব ইন্সপেক্টর হতে গেলে তোমার লাগবে 20 থেকে 30, বাকি জায়গায় তোমার 18 থেকে 27 বছর তোমার বয়স হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার সাব ইন্সপেক্টর তোমার যদি মনে হয়, সাব ইন্সপেক্টর মানে কি, তোমার যদি মনে হয় সিবিআই, তুমি সিবিআই ছোটবেলা থেকে মানে তোমরা অনেকেই দেখেছো সিবিআই নাকি, ছোটবেলার অনেকের স্বপ্ন হয় যে আমিও সিবিআই হব। ওই তোমার সিবিআই একটা সিরিয়াল হতো। যাই হোক, সেই সিবিআই দেখে অনেকের মনে হয়েছে যে আমিও বড় হয়ে সিবিআই হব। যদি সেই ছোটবেলার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে সিজিএল এ আসো। সিজিএলটাকে তোমাকে ক্র্যাক করতে হবে, গ্র্যাজুয়েশন করো, গ্র্যাজুয়েশন করার পরে সিজিএল পরীক্ষা দাও। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি,
এবং তারপরেই তুমি 20 থেকে 30 বছরের যদি বয়স হয় খাটা শুরু করো। বেশি দিন খাটতে হয় না, যদি ভালো করে খাটা শুরু করো তাহলে অবশ্যই তুমি কিন্তু তোমার মনের মতো চাকরি করতে পারবে। ঠিক আছে, চাকরি হবে তাও আবার মনের মতো, এটা তো স্বর্গীয় নাকি? যাই হোক, তাহলে এটা তো বুঝলে তোমাদের হয়তো অনেকেরই স্বপ্ন আছে। এইবার কথা হচ্ছে, মুছে দিলাম, এর জন্য আমাদের কি মানে এইগুলোর নিয়োগটা কিভাবে হয়, এই পোস্টে যখন আমাদের নিয়োগ হবে সিজিএল পরীক্ষার প্যাটার্নটা কেমন হয়? প্যাটার্নটা সিম্পল। প্রথমে তোমাদের টায়ার 1 হবে, ওকে, তারপর টায়ার 1 এ যদি তুমি কোয়ালিফাইড হয়ে যাও তারপর হবে টায়ার 2, তারপর আর কিছুই না, তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে, ব্যাস তুমি চাকরি পেয়ে গেলে। ওকে, এইবার আমরা জানি টায়ার 1 যে পরীক্ষা দেবে এটাও কিন্তু সিবিটি মোডেই হবে, এটাও কিন্তু সিবিটি মোডেই হবে পরীক্ষা। ওকে, তাহলে চলো প্রথমে টায়ার 1 এ দেখি। টায়ার 1 এ যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে জিআই আর হচ্ছে রিজনিং। ওকে, জিআই আর রিজনিং এ কি থাকছে? 25টা প্রশ্ন থাকবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, অর্থাৎ হয়ে যাবে 50। ওকে, এরপরে থাকবে জিএ, জেনারেল অ্যাওয়ারনেস। এখানেও থাকবে তোমার 25টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 করে, অর্থাৎ 50 নাম্বার। ওকে, আর থাকবে ম্যাথ, সহজ ভাষায় আমি বলে দিলাম, ম্যাথ থাকবে, হচ্ছে ম্যাথ। ঠিক আছে, যেটা থাকবে তোমার 25টা কোশ্চেন থাকবে, প্রতিটা প্রশ্নের মান 2, অর্থাৎ 50। তা টোটাল যে প্রশ্ন থাকছে 75টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 করে, অর্থাৎ 150 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। আর টাইম থাকবে 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা তোমাদের সময় থাকবে 75টা প্রশ্ন করার। ঠিক আছে, নেগেটিভ মার্ক তো অবশ্যই থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর নেগেটিভ মার্ক থাকবে না এটা তো হতে পারে না নাকি চাকরির পরীক্ষায়? তাহলে নেগেটিভ মার্কস রয়েছে। ওকে, চলো, আচ্ছা নেগেটিভ মার্ক কত থাকবে? 1/5, অর্থাৎ 5টা প্রশ্ন ভুল করলে এক নাম্বার কেটে যাবে, অর্থাৎ 0.2 তোমাদের প্রতিটা প্রশ্নের জন্য কাটবে। ওকে, এটা গেল টায়ার 1। টায়ার 1 এর জন্য তোমাদের এইটুকু পড়তে হবে, এই সিলেবাসে পড়তে হবে। এবার এই সিলেবাস হয়ে গেল, তোমার টায়ার 1 পরীক্ষায় পাস করে গেলে, তারপরে কিছুদিন পরে তোমাদের টায়ার 2 হবে। এবার টায়ার 2 এর জন্য তোমাদের কি সিলেবাস থাকবে দেখো। টায়ার 2 এর জন্য তোমাদের সেকশনে ভাগ করা থাকবে। ঠিক আছে, 3টে সেকশনে ভাগ করা থাকবে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। তোমাদের সেকশন 1 আর সেকশন 2, ওকে, মানে টায়ার 1, এই সেকশন 1 আর সেকশন 2 থেকেই তোমার মেরিট লিস্টটা বেরোবে। ঠিক আছে, টায়ার 1 এর শুধু তোমাকে পাস করতে হবে, কোয়ালিফাইড করতে হবে, আর কিচ্ছু দরকার নেই। টায়ার 1 তোমাকে কোয়ালিফাইড নাম্বার আনতে হবে, ব্যাস। তারপরে তুমি টায়ার 2 তে যাও। টায়ার 2 তে থাকছে তোমার সেকশন 1, আর থাকছে সেকশন 2 আর সেকশন 3। ঠিক আছে, তার মধ্যে দুটো সেকশন 1 আর সেকশন 2, এই দুটোর উপর নির্ভর করে তোমার সিলেকশন হবে। ওকে, মেরিট লিস্ট বেরোবে, তুমি চাকরি পাবে কিনা এই দুটোর উপর নির্ভর করবে। আচ্ছা, আগে প্রথমে সেকশন 1 টা দেখি কি থাকবে। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, সহজ কথা, ম্যাথ। তোমাদের ম্যাথ থাকবে, 30টা প্রশ্ন থাকবে, এইবার প্রশ্নের মান থাকবে 3 করে, অর্থাৎ 90। ওকে, তারপরে থাকবে রিজনিং আর জিআই সঙ্গে থাকেই, তাহলে এটাও থাকবে 30 নাম্বার, টোটাল হবে 90 নাম্বার, 3 নাম্বার করে। তার মানে কটা প্রশ্ন থাকছে? টোটাল প্রশ্ন থাকছে 60টা প্রশ্ন থাকছে, আর 180 নাম্বার তোমাদের পরীক্ষায় হবে সেকশন 1 এ। ওকে, তার মানে এই দুটো হবে সেকশন 1 এ, আর টাইম থাকবে তোমার 60টা প্রশ্নের জন্য এনাফ টাইম 1 ঘন্টা। ঠিক আছে, 60টা প্রশ্নের জন্য 1 ঘন্টা তোমার টাইম থাকবে। থাকবে 180 নাম্বার, নেগেটিভ মার্কস তো থাকছেই। ওকে,
নেগেটিভ মার্ক কত থাকছে, মানে এক নাম্বার করে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার। ঠিক আছে, চলো এটা তো গেল সেকশন 1। চলো এবার সেকশন 2। সেকশন 2 থেকে তোমার কি কি আসবে? সেকশন 2 তে আসবে ইংলিশ, ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন। যাই হোক, সেকশন 2 তে থাকছে ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন। এইবার আর থাকছে কি, জিএ। জিএ তেও তোমার থাকছে 25টা কোশ্চেন থাকছে। 25টা কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 করে, হচ্ছে তোমার 175। আচ্ছা এটা বলিনি, ইংলিশে থাকছে তোমার 45টা কোশ্চেন, যার প্রতিটা 3 করে হলে 135। ঠিক আছে, এই টোটাল এই সেকশন 1 আর সেকশন 2 এই দুটো মিলিয়ে তোমাদের মেরিট লিস্টটা বেরোবে। ঠিক আছে, এবার দুটোতে যদি কোয়ালিফাইড হয়ে যাও, ব্যাস তারপরে পড়ে থাকবে সেকশন 3। সেকশন 3, এবার সেকশন 3 তে কি আছে? সেকশন 3 তে তোমার কম্পিউটার নলেজের টেস্ট হবে, ডেটা এন্ট্রি হবে। এবার সেখানে তোমার যদি, এখানে শুধু তোমাকে কোয়ালিফাইড করতে হবে। ঠিক আছে, কম্পিউটারে তোমার হচ্ছে ডেটা এন্ট্রি করতে হবে, কম্পিউটারে তোমার কতটা নলেজ আছে সেটা দেখবে, ব্যাস। এটাই সেকশন 3 তে তোমাকে শুধু কোয়ালিফাইড করতে হবে, ব্যাস, তাহলেই তোমার জব হয়ে যাবে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিজিএল পরীক্ষায় তোমাদের টায়ার 1 এ থাকছে, টায়ার 1টা তোমাকে পরীক্ষা পাস করতে হবে, তারপরে পরীক্ষায় পাস করলে টায়ার 2 আসবে। টায়ার 2 এর মধ্যে 3টে সেকশন থাকে, সেকশন 1 আর সেকশন 2 তোমাকে পাস, ভালো নাম্বার নিয়ে ভালো নাম্বার তুলতে হবে, কারণ এখান থেকে তোমার মেরিট লিস্ট হবে, এখান থেকে তোমার সিলেকশন হবে। তারপরে সেকশন 1 এ তোমার স্কিল টেস্ট হবে, ডেটা এন্ট্রি হবে। ঠিক আছে, এখানে তোমার শুধু পাস করতে হবে, ব্যাস। এখানে কোনো কম্পিটিশন নেই, শুধু তোমাকে পাস করা। যদি পাস করে যাও ব্যাস, তাহলে তুমি সিজিএল এ তোমার জব হয়ে গেল। ঠিক আছে, এছাড়াও কিছু পোস্ট আছে যার জন্য আরো পেপার 2, পেপার 3 এরকম পরীক্ষা হয়। ঠিক আছে, সেটাগুলো স্পেশাল পোস্ট আছে। ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি না। এই হচ্ছে তোমাদের সিজিএল এর মেন বিষয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর আর যেটা পড়ে থাকছে গ্র্যাজুয়েশন লেভেলে, সিজিএল তো আমরা দেখলাম। এরপর যেটা থাকছে সিপিও। তোমরা যদি মনে করো তোমরা সিপিও হবে, সিপিও হতে চাও, তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন আগে করতে হবে। ওকে চলো, তাহলে সিপিও। এবার সিপিওটা কি অনেকেই তোমরা জানো না। সিপিও হচ্ছে সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন। এখানে তোমার যে পোস্টটা হবে সেই পোস্টটা হচ্ছে এসআই। ঠিক আছে, পোস্টটা কোথায় হবে? এসআই। এখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় হতে পারে। এটা হচ্ছে তোমার বিএসএফ এর এসআই হতে পারো, বিএসএফ, সিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এই সমস্ত যেগুলো তোমরা জিডিতে দেখেছিলে, তার যদি যখন এই এদের এসআই যখন হবে, উঁচু পদে যখন তুমি পড়বে, তখন তোমার সিপিও হতে হবে, সিপিও তে পরীক্ষা দিতে হবে, তখন তুমি হয়ে যাবে এসআই। তুমি যে কোনো কিছু, আইটিবিপি, আরো আছে সিআইএসএফ, এসএসবি, ঠিক আছে, যেগুলো আমি তোমাদের বলেছিলাম, সিআইএসএফ, এসএসবি ইত্যাদি, এই সব জায়গায় তুমি এসআই যদি হতে চাও, তাহলে তোমাকে সিপিও পরীক্ষা দিতে হবে। আর সিপিও পরীক্ষার জন্য তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন। ঠিক আছে, তুমি যে কোনো ফিল্ডে তুমি গ্রাজুয়েট করতে পারো, গ্রাজুয়েশন করতে পারো। তুমি আর্টসের হও, সায়েন্সের হও, কমার্সের হও, কিছু যায় আসে না, তোমাকে সিম্পল গ্রাজুয়েশন তোমার থাকতে হবে, গ্রাজুয়েশনের সার্টিফিকেট থাকতে হবে, মার্কশিট থাকতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, এর জন্য বয়স কি দরকার? বয়স হচ্ছে 20 থেকে 25 বছর। ঠিক আছে, 20 থেকে 25 বছর তোমার বয়স হতে হবে, তাহলে তুমি গ্রাজুয়েশন করেছো এবং তোমার বয়স যদি 20 থেকে 25 হয়, তাহলে আর কোনো চিন্তা নেই, তুমি সিপিও হওয়ার জন্য সিপিও তে পরীক্ষা দিতে পারবে, এবং দিলেই তুমি এসআই হতে পারবে। তোমার যেটা মনে হয় সেখানে তুমি এসআই হয়ে যেতে পারবে। ঠিক আছে, এরপরে আসি জেই। জেই ফুল ফর্মটা কি? জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার। ওকে,
জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমরা যদি জুনিয়র ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমার লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন। তবে আচ্ছা, তবে শুধু গ্র্যাজুয়েট হলে হবে না। গ্র্যাজুয়েট বলতে এখানে তোমার কিন্তু গ্র্যাজুয়েটে কাজ চলবে না, এখানে লাগবে তোমার ডিপ্লোমা। ওকে, তোমার লাগবে হচ্ছে ডিপ্লোমা। কিসের ডিপ্লোমা? তুমি সিভিলে যদি মেকানিক বা ইলেকট্রনিক করে থাকো তাহলে সিভিলে যদি ভর্তি হয়ে থাকো, তার যদি ডিপ্লোমা থাকে, মেকানিক হোক ইলেকট্রিক্যাল হোক যাতেই হোক না কেন যদি থাকে, তাহলে তুমি জিইর জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তোমার বয়স কিন্তু হতে হবে 18 থেকে 30। ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় তোমরা পাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে কি কি জব পাবে? এখানে যে পোস্টগুলো আছে ভালো করে শুনবে, এখানে যে পোস্টগুলো রয়েছে, কি কি পোস্টে জিই থেকে তোমাদের নিয়োগ করা হয়, সেটা হচ্ছে সিপিডব্লিউডি, সিপিডব্লিউডি, মেস, এমইএস, আর হচ্ছে সিডব্লিউএস, এই সমস্ত পদে তোমরা নিয়োগ হতে পারবে। সিপিডব্লিউডি মানে কি? সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট তোমরা যদি নিয়োগ হতে চাও এখানে হতে পারো। এমইএস কথার অর্থ হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, আর সিডব্লিউএস অর্থাৎ সেন্ট্রাল ওয়াটার কমিশন। ওকে, তোমাদের যদি স্বপ্ন থেকে থাকে তাহলে তোমরা যদি মনে করো সেন্ট্রাল ওয়াটার কমিশনে তোমরা ভর্তি হতে চাও, জয়েন করতে চাও, তাহলে তোমাকে জিই এক্সাম দিতে হবে। তার জন্য তোমার ডিপ্লোমা থাকতে হবে, সিভিল ইঞ্জিনিয়ার বা তুমি মেকানিক্যাল হও বা ইলেকট্রিক্যাল হও যদি থাকে, তাহলে তুমি এই পরীক্ষা দিতে পারবে এবং তুমি এই পোস্টে তোমার নিয়োগ হবে। ঠিক আছে, এবার এক্সাম প্যাটার্নটা কেমন হবে সেটাও একটু জেনে নেই। প্রথমে হবে তোমাদের প্রিলি, সেটা হচ্ছে তোমার মনে করো সিবিটি মোডে হবে, সিবিটি মোডে হবে, এবং তারপরে সেটা যদি পাস করো তারপরে পরে মেন্স পরীক্ষাটা হবে সিবিটি 2। ঠিক আছে, টায়ার 2 যেটাকে আমরা বলি। ওকে, যদি এই দুটোতে তুমি পাস করে যাও ব্যাস, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তুমি চাকরি পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এসএসসি। এসএসসি কি নিয়োগ করে থাকে, কোন কোন পরীক্ষা নিয়োগ করে থাকে, তার যে সিলেবাস সম্পূর্ণ ডিটেলস যতটা পেরেছি, মোটামুটি একটা সংক্ষিপ্ত আকারে ডিটেলস বলবো না, ঠিক আছে, ছোট্ট করে একটা ডিটেলস আমি তোমাদের পুরো দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা যারা এসএসসির জন্য পড়তে চাইছো, যে তোমরা মনে করছো যে না আমরা এসএসসি কি, এসএসসির জন্য কি, এসএসসি কি কি পরীক্ষা কন্ডাক্ট করে থাকে, কি কি পরীক্ষা করিয়ে থাকে, সেই সমস্ত পরীক্ষা নিয়ে আজকে আলোচনা করলাম। ঠিক আছে, একটা ভাগ আমি আলোচনা করলাম বলতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টে এত চাকরি, এতগুলো পদে আমাদের চাকরি হয়। এবার তোমার উপর নির্ভর করছে, তোমার এখন লক্ষ্য স্থির করো যে তুমি এসএসসির যে সমস্ত পোস্টগুলোর কথা বললাম, যে যে পরীক্ষার কথা বললাম, এখন তুমি ঠিক করো যে তুমি কোন পরীক্ষার জন্য বসবে, তোমার কোনটা পরীক্ষাটাকে লক্ষ্য রাখবে। ঠিক আছে, তার জন্য সেইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, আর আজ থেকে শুরু করে দাও, আজকাল করে কোনো লাভ নেই। যদি শুরু করতে হয় আজ থেকেই শুরু করো, কারণ সময় কিন্তু তোমাকে আর, সময় কিন্তু দাঁড়িয়ে থাকবে না, সময় কিন্তু বেশি থাকবে না। আজ মনে হচ্ছে যে না ঠিক আছে আর 2 দিন পরে করবো, কারণ বয়স সবই দেখো 18 থেকে 30, অধিকাংশ 18 থেকে 25, 27-এর মধ্যেই শেষ বয়স, তারপরে কিন্তু কিচ্ছু করার থাকবে না, তোমার হাতে আর কিছু নেই। এই সময়, এই সঠিক সময় তোমার এখন ভালো করে পড়াশোনা করো, দৌড়াও, যা ইচ্ছা করো, তোমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু তোমার চাকরিটা পাক্কা করতে পারবে। ঠিক আছে, তাই জন্য বারে বারে বলবো ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে খাটো, এদিক ওদিক না দৌড়ে, এর পেছনে ওর পেছনে সময় নষ্ট না করে নিজের জন্য খাটো। কয়েকটা বছর যদি নিজের জন্য খাটতে পারো, একটা চাকরি জোগাড় করো, ব্যাস তোমার পেছনে সবাই এসে ঘুরবে, তোমাকে আর পেছনে ঘুরতে হবে না। তোমার পেছনে তোমার বাড়িতে এসে লাইন দিয়ে যাবে, তোমার বাড়িতে এসে লাইন দেবে তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে দেখা করার জন্য, শুধু একবার চাকরিটা পাও। ঠিক আছে, কয়েকটা বছর শুধু নিজেকে সময় দাও, বাকি সব কিছুকে এক সাইডে রাখো। সমস্ত স্যারেরাই বলবে, আমিও তোমাদের বলছি একই কথা, সবাই বলবে, আমিও বলবো সে একই কথা। সব কিছুকে একটা সাইড করো, শুধু পড়াশোনা একটা লক্ষ্যটাকে স্থির করো
যে আমি এই লক্ষ্যে এগোতে চাই, ব্যাস সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাও, দেখবে আর তোমাদের কোনো ভয় নেই। যখনই দেখবে মানে কিছুদিন পরে, কয়েক মাস, কয়েক বছর, 1 থেকে 2 বছর যদি ভালো করে যদি কন্টিনিউস পড়ো, চাকরি পেতে তোমাকে কেউ তোমার চাকরি মানে চাকরির হাত থেকে তোমাকে করতে পারবে না। তুমি চাকরি পাবেই পাবে, শুধু 1 থেকে 2 বছর ভালো করে যদি পড়াশোনাটা করো, মন দিয়ে সমস্ত কিছুকে সাইডে রেখে, তাহলে তোমার চাকরি কেউ নিতে পারবে না। ওকে, যাই হোক, আজকে এই পর্যন্তই আলোচনাটা রাখছি। এর পরের ভিডিওতে আরো তোমাদের সাথে দেখা হবে ভিন্ন ভিন্ন আরো যে সমস্ত পরীক্ষাগুলো রয়ে গেল, যেরকম রেলের পরীক্ষা, ব্যাংকিং বা ইউপিএসসি বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা, সবগুলো নিয়ে আমি ডিটেলসে আরো আলোচনা করব। ঠিক আছে? তবে যদি কোথাও তোমাদের সংশয় থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা করবে। এরপরে তোমাদের আমি আস্তে আস্তে সমস্তটাই তোমাদের আমি প্রস্তুতি করাবো। আমাদের সঙ্গে জুড়ে থাকো, এএসআর ইনস্টিটিউটের সঙ্গে জুড়ে থাকো, তোমাদের আমি প্রস্তুতি করানোর দায়িত্ব আমার। আমি সম্পূর্ণভাবে তোমাদের এই চ্যানেল থেকে তোমাদের আমি প্রস্তুতি করানো আজ থেকেই শুরু করব। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে